শুরু হয়েছিল 1899 সালে নজরুলের জন্মের ভেতর দিয়ে। 1899 সালে নজরুল এলেন, 21 সালে তিনি নেমে গেলেন মাঠে। 1899 থেকে 21 সালে 22 বছর হলো তার প্রস্তুতি কাল। 21 সালে যে তিনি আসলেন, তারপরেই তিনি প্রথম দিনই বাংলা সাহিত্যের নায়ক। আজ পর্যন্ত তিনি বাংলা সাহিত্যের নায়কই রয়ে গেছেন। তার চাইতে জনপ্রিয়তা নিয়ে বাংলা ভাষা ও সাহিত্যে আজ পর্যন্ত কোনো কবির জন্ম হয় নাই। মাথার উপরে অনেক বিরাট বিরাট কবি আছে, কিন্তু নজরুলের মতো জনপ্রিয়তা নিয়ে কোনোদিন আর কারো জন্ম হয়নি। কলকাতার রাস্তায় নজরুল যখন হেঁটে যেতেন, রাস্তায় ট্রাফিক জ্যাম লেগে যেত, ট্রাফিক জ্যাম। এই জন্য মেট্রোপলিটন কলকাতার থেকে পুলিশরা তাকে জানালো যে স্যার, আপনি গাড়ি ছাড়া চলাচল করবেন না, কারণ রাস্তায় নজরুল যখন শুরু করে চলে তার সাথে তো 5-7 জন শিষ্য থাকে, কিন্তু যখন রাস্তা দিয়ে চলতে শুরু করেন তো হাজার হাজার লোক তার পেছনে নজরুলকে দেখার জন্য। টিকিট কেটে নজরুল দর্শন বিশ্ব ইতিহাসে নজিরবিহীন। এই নজিরবিহীন ঘটনাটা ঘটেছিল চট্টগ্রামের রাউজানে। নজরুল গেছিলেন চট্টগ্রামের রাউজানে বঙ্গীয় মুসলমানদের দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসাবে। খান বাহাদুর আব্দুল আজিজ, খান বাহাদুর আব্দুল মোমেন, আবুল ফজল, মাহবুবুল আলম, এরা ছিলেন এটার আয়োজক সেই অনুষ্ঠানে। সেইখানে পরিস্থিতি এমন দাঁড়ালো যে আশেপাশে 20 গ্রাম থেকে 10 গ্রাম থেকে সমস্ত নায়রীরা, মেয়েরা গাড়িতে করে পায়ে হেঁটে হাজার হাজার মানুষ আসতে নজরুলকে একবার দেখার জন্য। দেউয়া, হাজিপাড়া, জলিলনগর, রাউজান, ঠিকানা বলে দিলাম। রাউজানে যদি কখনো তোমরা যাও, অবশ্যই জলিলনগরের দেওয়া হাজিপাড়া গ্রাম দেখতে যাবা, কারণ এটা নজরুল তীর্থ। যেমন তোমাদের কুষ্টিয়াতে একটা নজরুল তীর্থ আছে, তোমরা হয়তো জানো না। কেউ বলতে পারবা কুষ্টিয়ার কোথায় নজরুলের তীর্থ আছে? কুষ্টিয়ার কোথায় আছে নজরুলের স্মৃতি? কার্পাস ডাঙ্গা। বৃহত্তর কুষ্টিয়ার কার্পাস ডাঙ্গায় এখন নজরুলের জন্য কিছু করা হচ্ছে। তোমরা যারা বাংলার ছাত্র বা অন্যান্য ভাষার ছাত্র আছো, অন্যান্য, তারা তো কাছাকাছি, একবার দেখে আসো না কবি তীর্থ কার্পাস ডাঙ্গা। তো যাই হোক, এই দেওয়া হাজিপাড়া গ্রামে টিকিট কেটে কবি দর্শনের ব্যবস্থা করতেছিল। 1 আনা, 8 আনা, 1 টাকা। এই টিকিট কেটে কবি দর্শনের ঘটনা পৃথিবীর ইতিহাসে একবারই হয়েছে। কেন এটা হয়েছে? কেন নজরুলকে নিয়ে এত বেশি ক্রেজ তৈরি হয়েছিল, যে ক্রেজ এখনো আমরা কাটিয়ে উঠতে পারিনি? তার কারণ কি? কাটায় ওঠার দরকারও নেই আমাদের। তার কারণ হলো যে বেঁচে থাকার জন্য 4টা জিনিস লাগে। 4টা জিনিস: আলো, বাতাস, খাদ্য, পানি। বেঁচে থাকার জন্য 4টা জিনিস লাগে: আলো, বাতাস, খাদ্য, পানি। একটা জাতির জন্য 4টা জিনিস লাগে। এই আলো, বাতাস, খাদ্য, পানি একসঙ্গে বাংলা সাহিত্যে এক নজরুল ছাড়া আর কারো মধ্যে পাওয়া যায় না। বিস্ময়কর হলো এটা সত্য। এই জন্য বলা হয় যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বাধীনতা এবং কাজী নজরুল ইসলাম এক এবং অবিভাজ্য সত্তা। দুধের সঙ্গে সাদা রঙের যে সম্পর্ক, দেহের সঙ্গে রুহুর যে সম্পর্ক, ঠিক বাংলাদেশের সঙ্গে নজরুলের সম্পর্কটা হলো সেরকম। এর একটার থেকে আরেকটাকে আলাদা করলে দুটোই অকার্যকর হয়ে যায়। দুধের থেকে সাদা রং কি ভাগ করা সম্ভব? আমি জানি না আমাদের কেমিস্ট্রি ফিজিক্সের লোকেরা কি বলবেন। হয়তো সম্ভব, কিন্তু সেটা তো হলে দুধ থাকবে না। তেমনি দেহের থেকে রুহ বার করে দিলে দেহ দিয়ে আমি কি করবো? আমার চেতনার পৃথিবীতে নজরুল আমাদের ভাইস চ্যান্সেলর স্যার বলেছেন, এই চেতনাই তো আমার আত্মার জগৎ, আত্মার অধীশ্বরের নাম নজরুল। নজরুলকে ছাড়া অন্য অনেক কিছু ছাড়া আমাদের চলে। এগুলো আমি আসবো কেন বলতেছি এই কথাগুলো, কিন্তু নজরুলকে ছাড়া আমাদের চলে না। বাংলাদেশের স্বাধীনতাও অর্থহীন হবে, মানব মুক্তির যে যুদ্ধ আমাদের সেটাও অর্থহীন হবে, তারপরে শোষণের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম সেটাও অর্থহীন হবে, কল্যাণ এবং মানবিক যে রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখি সেটা নজরুলকে বাদ দিলে অর্থহীন হবে। অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ যে পৃথিবীর স্বপ্ন আমাদের, সেই পৃথিবী নজরুলকে বাদ দিলে অর্থহীন। আমরা যদি নারী মুক্তির কথা বলি, নজরুলকে বাদ দিলে অর্থহীন। কারণ নারীর পক্ষে পৃথিবীর শ্রেষ্ঠ কবিতাটা তো নজরুলের লেখা। নারীকে নিয়ে যতগুলো গান নজরুল লিখছে, কলকাতার রাস্তায় আরজিকর কাণ্ডে যে মিছিলগুলো হলো, প্রত্যেকটা মিছিলে গান ছিল কি?
জাগো নারী জাগো বন্যী শিখা। আর আমাদের রাস্তায় জুলাইয়ের আন্দোলনের মূল কণ্ঠস্বর, শৈল্পিক সাহিত্যিক কণ্ঠস্বর কে? আমাদের ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করেছে কি? গ্রাফিতি গুলো দেখলে তো বোঝা যায়। এর জন্য যে রবীন্দ্রনাথ বলছে যে আগুন যে আগুন, ইহা বুঝাইবার জন্য 3 পৃষ্ঠা প্রবন্ধ ফাঁদিবার দরকার কি? আগুন একটি স্পর্শ করিলেই তো হয় ইহা কি দ্রব্য। তো নজরুল জুলাই বিপ্লবে কি ভূমিকা পালন করেছে এটার জন্য আমার জ্ঞান গর্ব বক্তৃতার দরকার নাই। রাস্তায় গ্রাফিতি গুলো দেখেন, আমাদের ছেলে মেয়েদের মুখের দিকে তাকান, প্রত্যেকটা এক একটা নজরুলে পরিণত হয়ে গেছে। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই যখন আমরা করতে যাব, নজরুল আমাদের প্রধান অস্ত্র। আমরা যখন অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে যাব, নজরুল আমাদের প্রধান অস্ত্র। আমরা যখন মানব মিলনের কথা বলবো, মানুষে মানুষে ভেদাভেদহীন সমাজের কথা বলবো, আমরা যখন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে একটা সমাজের মধ্যে থাকার চেষ্টা করব, তখন নজরুলের সাম্যবাদের বাইরে যাবোটা কোথায়? আমাদের এত অসাধারণ অসাম্প্রদায়িকতা আর তো কারো মধ্যে দেখিনি আমরা। মোরা এক নোবেল পুরস্কার পাওয়ার পরে পৃথিবীতে রবীন্দ্রনাথের নামে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হয় নওগাঁ জেলার রাতোয়াল গ্রামে। এই রাতোয়াল গ্রামের আকন্দ পরিবার, গরিব মুসলিম প্রজারা রবীন্দ্রনাথের নামে এই হাই স্কুলটা প্রতিষ্ঠা করেছিলেন। সেই স্কুল দেখতে যান, অথবা আমার অনলাইনে পাওয়া যায় আমার ডকুমেন্টারি কবিতীর্থ প্রতিশোধ, এর মধ্যে দেখবেন প্রজারা করেছিল রাতোয়াল গ্রাম রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উচ্চ বিদ্যালয়। এখনো এটা আছে। প্রতিশোধে একটা হাই স্কুল আছে, রথীন্দ্রনাথ ইনস্টিটিউট। এই ইনস্টিটিউট রবীন্দ্রনাথ করেন নাই, ইনস্টিটিউট করছে প্রজারা চান্দা তুলে। রবীন্দ্রনাথ দোয়া করে দিছে আমাদের হুজুরদের মতো, আল্লাহ এটা কবুল করো। বুঝছেন? নিজে অংশ নেয় নেই। যাই হোক, আমরা রবীন্দ্রনাথের বিরুদ্ধের লোক নই। রবীন্দ্রনাথ আমাদের মাথার উপরকার অগণন নক্ষত্র খচিত আকাশ, অপার তারার বিস্ময়। এই বিস্ময় না থাকলে আকাশটা কেমন লাগতো? রাতের আকাশ আলকাতরার মতো লাগতো। কিন্তু রবীন্দ্রনাথের অগণন নক্ষত্র খচিত আকাশের জন্য আকাশকে অসাধারণ মনে হয়। আর নজরুল আমার সুজলা সুফলা শস্য শ্যামলা মাটির পৃথিবী। রবীন্দ্রনাথ হলেন আমার মাথার উপরে অগণন নক্ষত্র খচিত আকাশ, আর নজরুল হলেন আমার সুজলা সুফলা শস্য শ্যামলা মাটির পৃথিবী। রবীন্দ্রনাথ আমার আকাশের মেঘ, নজরুল আমার বাড়ির পাশের নদীটা, আমার স্রোতবাহী নদী, আমার পানীয় জল, আমার প্রেমিকা, আমার প্রিয়তমা, আমার ধান ক্ষেত, আমার শিকা দিয়ে সাজানো ঘরটা। যদি রবীন্দ্রনাথের জন্ম না হতো, আমরা কি জানতে পারতাম যে বাংলা ভাষা এত মিহি হতে পারে, এত গভীর হতে পারে, এত সূক্ষ্ম হতে পারে, এত মরমী আক্রান্ত হতে পারে, এত মিহি জ্যোৎস্না মাখা? রবীন্দ্রনাথের ভাষা হলো জ্যোৎস্না মাখা ভাষা। রবীন্দ্রনাথের জন্ম না হলে তো আমরা জানতেই পারতাম না যে ভাষা এত মিহি, এত সূক্ষ্ম, এত গভীর, এত জ্যোৎস্না মাখা হতে পারে। আর যদি নজরুলের জন্ম না হতো, আমরা কি জানতে পারতাম যে বাংলা ভাষার মতো ভিজে স্যাঁতস্যাঁতে ঝুলে যাওয়া এই কলকাতার পাপিষ্ট বুদ্ধিজীবী এবং লেখকদের হাত দিয়া যে ভাষাকে সাম্রাজ্যবাদের মানে দালালির ভাষায় পরিণত করা হয়েছে, স্থাপকতার ভাষায় পরিণত করা হয়েছে, এই রাজাকারের বাচ্চারা যেসব সাহিত্য করে দিয়ে গেছে। 1857 সালের রাজাকার, 1757 সালের রাজাকার এলে হেডকোয়ার্টার ছিল কলকাতা। সারা ভারত যখন মুক্তিযুদ্ধ করতেছে, তখন পশ্চিমবাংলার বুদ্ধিজীবী কবির লেখকরা রাস্তায় রাস্তায় মিছিল করতেছে। ঈশ্বরচন্দ্র গুপ্ত মিছিল, মা ভারতেশ্বরী, ঈশ্বরের কাছে প্রার্থনা করো ভারতবাসী, পাপিষ্ট সিপাহীগণকে ধ্বংস করা হোক। সিপাহী বিদ্রোহের বিরুদ্ধে ভূমিকা পালন করতেছে কলকাতা কেন্দ্রিক বাবু বুদ্ধিজীবীরা, দালাল, রাজাকার। 71 সালে আমাদের রাজাকাররা যদি রাজাকার হয়, ওগুলো ব্রিটিশের রাজাকার না। চিরস্থায়ী 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত জাত যে জমিদার শ্রেণী, এরা কারা? এরা তো ব্রিটিশ গভর্নমেন্টের ওয়াচ ডগ, প্রহরী কুকুর। তাদের কাজ ছিল এলাকাগুলোকে শোষণ করা, নির্মূল করা, কোনো রকমের জাগরণ হয় কিনা সেগুলোকে ধ্বংস করা, কোনো মুসলিম যাতে অবস্থাপন্ন না হতে পারে সেগুলোকে দৃষ্ট, এবং গরিব হিন্দু নমশূদ্র জাতীয় হিন্দুদেরকে নিষ্পেষণ করে আর ব্রিটিশকে স্থাপকতা করে। এই দালালের বাচ্চারা কলকাতার রাস্তায় কি করেছিল? সেই তাদের হাতে তৈরি করা ভাষা,
সেই ভাষা মানুষ করার জন্য যারা কাজ করেছিলেন তাদের মধ্যে মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমি মান নাম্বার দেবো, কারণ বাংলা সাহিত্য রামমোহনের যে ভাষা, ইনফরমেটিভ ভাষা, সেই ভাষাকে সাহিত্যময় ভাষায় পরিণত করেছিলেন তিনি। হয়তো সেটা সংস্কৃতি জর্জরিত, সেই ভাষার সাথে আমার শ্বাস প্রশ্বাসের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু ছিল তো নতুন তো ভাষাটা। তো সেই ভাষার ভেতরে দালালি করা যার একমাত্র কর্ম, স্থাবকতার যার অ্যাটিটিউড, সেই ভাষার ভেতরে যে তেজোত্তপ্ত লাভা শব্দপুঞ্জ থাকতে পারে, অগ্নিগিরির মতো বিস্ফোরণ ঘটনার পাওয়ার থাকতে পারে, দিনামাইনের মতো ভয়াবহতা থাকতে পারে, স্বর্গমর্ত করতলে গতির জুনমাতাল প্রবাহ থাকতে পারে, বিশ্বাসের সঙ্গে বিজ্ঞান, আবেগের সঙ্গে গতি, গতির সঙ্গে প্রকৃতি, প্রকৃতির সঙ্গে প্রেম, প্রেমের সঙ্গে জীবন,